ওয়াও, মানে জাস্ট ওয়াও, একটা অসাধারণ দৃশ্য। গরমে ঘুরতে যাওয়ার কথা উঠলে হয়তো সবাই পাহাড়ে যাওয়াকেই বেছে নেবেন, কিন্তু আমরা বেছে নিয়েছিলাম আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদকে। হয়তো সেটা এই এপ্রিল মাসের গরমে একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এখানের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সেই ক্লান্তিকে অনেকটাই ভুলিয়ে দিতে পেরেছিল। এখানে যেমন আছে মন ভোলানো ভাটিন্ডা ফলস, আর আছে ইংরেজ আমলে তৈরি সুন্দর তোপচাঁচি লেক, আর তার কাছেই আমাদের প্রিয় মহানায়ক উত্তম কুমারের বাগান বাড়ি। বাংলা সিনেমার নীরব একটা যুগের সাক্ষী এই বাড়ি। আর আছে উশ্রী জলপ্রপাত, রামরাজ মন্দির, আরো অনেক কিছু। যাই হোক, এই ভিডিওতে আমরা তুলে ধরবো ধানবাদ ও তার আশেপাশে ঘুরে দেখার আমাদের অভিজ্ঞতা এবং তার সকল রকম তথ্য। হ্যালো ফ্রেন্ড, আমি জিশান, আপনাদের ডিজিটাল ট্রাভেল গাইড হ্যাংলামো ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগে নতুন একটা পর্বে আপনাদের স্বাগত। আজকে আমাদের ডেস্টিনেশন ঝাড়খণ্ডে ধানবাদ। ধানবাদ তো আমরা ঘুরবোই, তার সাথে থাকবে অল ইনফরমেশন। তার সাথে আমরা নিয়ে আসছি একটা নতুন অফবিট ডেস্টিনেশন। আশা করি এটা বাংলা ব্লগে প্রথম আমরাই আনছি, যেটা আসতে চলেছে আমাদের দ্বিতীয় পর্বে। তাই দ্বিতীয় পর্বটাকে কিন্তু একদম মিস করবেন না। আর প্রথম পর্বে আমরা দেখাবো ধানবাদের লোকাল সাইট সিন। আর হ্যাংলামো মানেই তো খাওয়া দাওয়া, সেটা বাদ যায় কি করে? তাই দেখতে থাকুন হ্যাংলামো ফুড অ্যান্ড ট্রাভেলস, আর আমরাও ঘুরতে থাকি। আজকে 21শে এপ্রিল, সময় এখন 12টা 20। আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশন। একটু বাদেই আমরা ধরবো 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেস, যেটা 1:10 মিনিটেই হাওড়া স্টেশন থেকে ছাড়বে। আমরা যাচ্ছি কলকাতার খুব কাছে ধানবাদে। চলুন আমাদের সঙ্গে ধানবাদ। আমাদের ট্রেন 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এটি সপ্তাহে 7 দিনই হাওড়া থেকে জব্বলপুরের মধ্যে চলাচল করে। আমরা যাব ধানবাদ অবধি। হাওড়া থেকে ধানবাদ মোটামুটি 4 ঘন্টা মতো সময় লাগে। রাস্তায় 8 থেকে 9টা স্টেশনে এটা স্টপেজ দেয়। আমি এখন উঠছি ট্রেনে, আসুন। এছাড়া যে ট্রেনগুলি ধানবাদ যায় তাদের নাম আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দের সময় অনুযায়ী নির্ধারিত ট্রেন ধরে কলকাতা থেকে ধানবাদ আসতে পারেন। ট্রেন নির্দিষ্ট সময় দুপুর 1:10 ছাড়ার কিছু পরেই জানলা দিয়ে দৃশ্যপট পরিবর্তন দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। পথে পড়বে 8টি স্টেশন। এখন সময় 2:10 আর আমরা অতিক্রম করছি বর্ধমান স্টেশন। ট্রেনটা ঠিক টাইমে ছেড়েছিল, বর্ধমান পর্যন্ত ঠিকই এলো, তারপরে ঝোলাতে আরম্ভ করলো ট্রেনটা। জানি না কেন এখনো পর্যন্ত আধ ঘন্টা দেরিতে চলছে। 5:33-এ ঢোকার কথা ধানবাদ, মনে হচ্ছে 6:30 বাজিয়ে দেবে, কারণ খুব দাঁড়াতে যাচ্ছে। আর আমরা এখন ক্রস করছি হচ্ছে আসানসোল স্টেশন, প্রায় আধ ঘন্টা লেটে ক্রস করছি। এরপরে আছে কুলটি, তারপরে বরাকর, তারপরে কুমারডুবি, তারপর ধানবাদ। আমরা এখন অতিক্রম করছি বরাকর রেল ব্রিজ। এই রেল সেতুটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার বরাকর স্টেশন এবং ঝাড়খণ্ডের ধানবাদ জেলার কুমারডুবি স্টেশনের মধ্যে সংযোগ স্থাপন করছে। মূলত বরাকর নদীটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একটি প্রাকৃতিক সীমানা বা বর্ডার হিসাবে কাজ করে। প্রতিদিন 100 থেকে 150-এরও বেশি যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন এই সেতুটির উপর দিয়ে যাতায়াত করে। বরাকর রেল ব্রিজ ক্রস করে আমরা পৌঁছে গেলাম কুমারডুবি। এর পরের স্টেশনই ধানবাদ। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 195 টাকা, আর অন্যান্য ক্লাসের কত ভাড়া তা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। কুমারডুবি পেরিয়ে প্রায় 39 কিলোমিটার রাস্তা অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন স্টেশন ধানবাদ। ধানবাদ স্টেশনে নামলাম, এখন 5:40। তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে। কুমারডুবির পরে কিন্তু হেভি টেনেছে। যে লেটটা করছিল সে লেটটাও মেকআপ করে দিয়েছে, একদম দারুণ টেনেছে। 5 মিনিট মাত্র লেট করেছে। আমরা বেরিয়ে একটু হোটেল খুঁজি। ধানবাদ স্টেশনের বাইরে চলে এসেছি, এখন এই অটো স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি। এবার দেখি হোটেলের জন্য অটো নেবো, আর নাহলে লোককে জিজ্ঞেস করবো। যদি কাছেই হোটেল হয় তাহলে এটাই চলে যাব। ধানবাদ স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতে যে রাস্তাটা চলে গেছে সেটাই এসেছে শ্রমিক চকে। এই শ্রমিক চকের আশেপাশেই সমস্ত হোটেলগুলো, হেঁটে হেঁটেই চলে আসা যাবে। 200 মিটার মতো দূরত্ব হবে। কাউকে জিজ্ঞেস করবে না, নাহলে পরে অটো টোটো তো রয়েছে, সেগুলোতেও আসতে পারেন। আমরা এখন এখানে হোটেল খুঁজবো, তো যাই। যদি আমাদের একটা হোটেলের সঙ্গে কথা বলা আছে। একদম শ্রমিক চকের উল্টো দিকের রাস্তাটা দিয়ে ঢুকে ফার্স্ট বাঁ হাতের গলিটা দিয়ে ঢুকলে পরেই পরপর দুটো হোটেল আছে, হোটেল A1 অ্যান্ড হোটেল শেখার। এখানে আশেপাশে আরও হোটেল আছে, আপনারা এসে খুঁজে আপনাদের বাজেট অনুযায়ী নিতে পারেন। আচ্ছা, ধানবাদে এসে আমরা যে হোটেলটায় উঠেছি সেটা হচ্ছে হোটেল শেখার। হোটেলটা একটা ডিলাক্স হোটেল, বাজেট ফ্রেন্ডলি। দাদা, আপনাদের ট্যারিফ কত থেকে শুরু হচ্ছে?
सर हमारे यहाँ डिलक्स का स्टार्टिंग रेंज है 1250 1250 रुपए से स्टार्ट है डिलक्स। अगर आप प्रीमियम में लेते हैं तो वो 1500 का आएगा। उसके ऊपर सुपीरियर है वो 2000 का। 2000 का। और उससे एक लग्जरियस सुपीरियर है वो 2500 का है। अच्छा अच्छा। और 24 घंटे चेकिंग चेकआउट का सुविधा है। ये आपका अच्छा है, ये 24 घंटा। हमारा खुद का किचन है, हाँ रूम सर्विस का भी फैसिलिटीज अवेलेबल है। लोकेशन भी हम लोग का बहुत नजदीक है, नियर अबाउट 200 मीटर अप्रॉक्स स्टेशन। हाँ हाँ, पैदल आ सकते हैं आदमी। पैदल भी वॉकिंग। हम लोग तो पैदल ही आए हैं। হোটেল শেখারের পাশেই আছে হোটেল A1। চলুন এই হোটেলে কি রকম ট্যারিফ একবার দেখে নিই। दादा आपका टैरिफ क्या है यहाँ? 1250 स्टार्टिंग रेट है एसी। एसी। এখানে ডবল এসি রুমের ভাড়া 1250 এবং ডিলাক্স রুম নিলে সেটা হয়ে যাবে 1650, আর তিনজন থাকলে সেটা হয়ে যাবে 2250, আর 24 ঘন্টা চেক ইন চেক আউটের সময়। হোটেল শেখার এবং হোটেল A1 এর যোগাযোগের ফোন নাম্বার আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। হোটেল শেখারে লিফটের ব্যবস্থা রয়েছে, আর আমরা উঠেছিলাম 219 নম্বর ঘরে। চলুন রুমটা আপনাদের একবার দেখিয়ে নিই। এটি একটি এসি ডবল বেডরুম, যার ভাড়া 1250 টাকা, আর যদি আপনারা তিনজন থাকতে চান সেক্ষেত্রে এর ভাড়া পড়বে 1550 টাকা। ঘরে আছে একটি এসি এবং একটি এলইডি টিভি, আর বাথরুমে গিজারের ব্যবস্থা আছে। যেহেতু এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তাই ঘরে বসে আপনারা খাবার অর্ডারও করতে পারেন। আজকে হচ্ছে 22 এপ্রিল, এখন সময় হচ্ছে 11:30, আর আমরা কালকে ধানবাদে এসেছি। আমরা একটা হোটেলে ছিলাম, আজকে সকালবেলা বেরিয়েছি। এখন আমরা যাব অটো ঠিক করতে, এবং অটো ঠিক করে এখানে লোকালে যেসব দেখার জিনিসগুলি আছে সেগুলো আমরা দেখবো। भटिंडा फॉल হ্যাঁ, और उसके बाद आपका तपचाची झील। তপচাচি ঝিল, উত্তম কুমার কা বাড়ি। আমরা অটো দাদাকে ঠিক করে ফেলেছি। অটো দাদা বলছে সমস্তটা ঘুরিয়ে দেখিয়ে দেবে, লোকাল সাইট সিন। আমরা এখন অটোতে উঠছি, যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে। আসুন। আমরা এখন জিটি রোড ধরে এগিয়ে চলেছি তোপচাচি লেকের দিকে। রাস্তাটি খুবই মসৃণ এবং সুন্দর, তাই অটোতে করে যেতে আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। আচ্ছা, আমাদের অটো চলতে শুরু করে দিয়েছে। আমাদের যে প্রথম স্পট সেটা হচ্ছে তোপচাচি লেক। এই ধানবাদ স্টেশন থেকে ওটা প্রায় 37 কিলোমিটার দূরে, আর যেতে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। সেটা ট্রাফিকের উপর নির্ভর করে। আচ্ছা, আরেকটা কথা, যে তোপচাচি লেক তো আমরা ঘুরবো, হ্যাঁ। তার সাথে তো ওর পাশে তো উত্তম কুমারের বাড়ি হ্যাঁ নাকি? হ্যাঁ, উত্তম কুমারের একটা ওখানে বাগান বাড়ি ছিল, এখন সেটা ভগ্নপ্রায় অবস্থা আমি শুনেছি, আমি দেখিনি। তো সেটাও তো আমরা অতি অবশ্যই দেখাবো। এই এখন তো প্রচন্ড গরম, মোটামুটি এখন কত টেম্পারেচার হবে? এখন এখানে দেখাচ্ছে 40, কিন্তু আমরা যাচ্ছি না, পুরো হালকা লাগবে। এই জায়গাটা শীতকালে হলে বোধহয় ভালো হয়, তাই না? শীতকাল হলে পরে সুবিধা হয়, আর বর্ষাকালেও আসা যেতে পারে। তাতে কি হয় বলতো, ভাটিন্ডা ফলসের যে জলরাশি সেটার অনেক বেশি থাকে। আমরা সাজেস্ট করব যে আপনারা বর্ষাকালে অথবা শীতকালে, শীতকালে তো খুব মনোরম পরিবেশ থাকে। দারুণ দারুণ, শীতকালে আসলে পরে এখানে খুব ভালো লাগবে। এখানে ঠান্ডাটাও বেশ কারাক পড়ে। আপনারা টোটো নিতে পারেন, গাড়িও নিতে পারেন, সব রকম অপশনই অ্যাভেলেবেল আছে। বিশেষ করে আপনারা যখন স্টেশনের সামনে আসবেন প্রচুর দেখবেন টোটো, গাড়ি সবকিছুই পাবেন। তো আপনাদের পছন্দ মতো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, আমরা তো 3 জন বেরোই প্রত্যেক জায়গায়। আমাদের সঙ্গে আরেকজন আছে অতনু, সে বেচারি সবসময় ক্যামেরার পেছনেই থাকে বলে তাকে আর দেখা যায় না। আমরা তোপচাচি লেকের প্রায় কাছেই চলে এসেছি। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই মুহূর্তে, সে রাস্তাটা খুব সুন্দর, মানে চতুর্দিকে বেশ একটা জঙ্গল জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা। আচ্ছা, আমরা তোপচাচি লেক এসে গেছি। এখন আমরা ভেতরে যাব। এখানে টিকিট কাউন্টার আছে, আমি টিকিট কাউন্টারে গিয়ে একবার কথা বলি। এখানে গাড়ির জন্য 50 টাকা দিয়ে আমাদের টিকিট কাটতে হলো। এই গাড়িতে চেপে আমরা গাড়ি একদম ঝিলের ধারে চলে যাব। তো চলুন আমরা একদম ঝিলের ধারে চলে যাই। আমরা এই দাদা টোটো করেই এসেছি। তো দাদা, তোমার নাম? परवीन। পারভিন। আর তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 9708171277। দাদার ফোন নাম্বার এইটা। আপনারা যদি এই লোকাল ট্যুরটা করতে চান তাহলে এই দাদার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন। দাদার ব্যবহার খুব ভালো। দাদার সঙ্গে এসেছি, খুব মজা করতে করতে এসেছি। এই যে লেকটি দেখছেন, এটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, মূলত জল সংরক্ষণের জন্য। লেকের চারপাশে আছে ছোট ছোট পাহাড়, সুন্দর জঙ্গল। পিকনিক করার জন্য একদম আদর্শ জায়গা। অনেকেই আসে অবশ্য পিকনিক করতে। যারা ফটোগ্রাফি এবং ব্লগ করতে ভালোবাসেন তাদের জন্য একদম আদর্শ জায়গা। প্রত্যেকটা ফ্রেম একদম পারফেক্ট।
তোপচাঁচি লেক ধানবাদের একটা জনপ্রিয় পর্যটন স্থল। এটা গোমো স্টেশন থেকে খুব কাছে, মাত্র 6 কিলোমিটার দূর। আর ধানবাদ স্টেশন থেকে এটা 37 কিলোমিটার। 1924 সালে 10টি পাহাড়ি ঝর্ণাকে সংযুক্ত করে এই লেক তৈরি হয়। এটা প্রায় 214 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই লেকে প্রবেশ সম্পূর্ণ ফ্রি, কিন্তু ওই বোটিং এর জন্য পয়সা লাগে। এই পাহাড়টা খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু উত্তম কুমারের সিনেমা সহ বহু সিনেমার রোমান্টিক গানের দৃশ্য এই লেকে কিন্তু শুটিং হয়েছিল। অত গরমকালে অবশ্যই করেনি না, তারা শীতকাল টিতকাল করেছে। শহরের ব্যস্ততাময় এই একঘেয়ে জীবন থেকে একটা ছোট্ট দুদিনের ছুটি নিয়ে চলে আসুন ধানবাদের এই তোপচাঁচি লেকে আর উপভোগ করুন প্রকৃতির এক অপূর্ব শোভা। সত্যি বলছি, প্রকৃতি আপনাকে একদম নিরাশ করবে না। আমরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম ক্লান্ত হয়ে। তোপচাঁচি লেকের ধারে একটা পাথরের উপর বসে আছি। এখানে শীতকালে বোটিং হয়, যেহেতু পিকনিক সিজন। এখন গরমকাল, তাই বোটিং বন্ধ আছে। এখানে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আছে, মাইগ্রেটরি বার্ডস, যারা সাইবেরিয়া থেকে এখানে আসে। 2020 সাল থেকে এটাকে একটা আধুনিক পর্যটন হাব হিসেবে নির্মাণ করার চেষ্টা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার একটু অভাব, মানে আমার যেটা মনে হলো দেখে, এদিকে একটু নজর দিলে পরে মানুষরা আসে তো পয়সা খরচা করে, তাদেরও দেখতে ভালো লাগে আর কি। এই যে কালো কালো চাকার মতো এগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে লক গেট। এখানে টোটাল 7টা লক গেট আছে, যেখান থেকে জল এদিক থেকে ওই দিকে যায়। ওদিকটা এই যে খাতের মতো আছে, এখন শুকনো, যেহেতু লক গেট বন্ধ আছে। এই লক গেট যখন ছেড়ে দেয়, এখান দিয়ে জল বেরোয়। বর্ষাকালে যখন বাঁধ থেকে জল ছাড়া হয়, তখন এই স্থানটিতে প্রচুর মানুষের ভিড় জমে এই জলে স্নান করার জন্য। মানে বর্ষাকালে এই জায়গাটা তো জল অনেক বেড়ে যায়, তখন ছেড়ে দেয় আর কি। ঝরিয়া ওয়াটার ওয়ার্কস, মানে ওই লক গেটগুলো এই অফিস থেকে নিয়ন্ত্রণ করা হয় যখন খোলা পড়া বন্ধ করা হয়। তো এখন বন্ধ। আর ওই যে দেখছেন একটা বজরংবলীজির মন্দির একটু টিলার ওপরে। আমরা এখন এখান থেকে যাচ্ছি এই তোপচাঁচিতে অবস্থিত মহানায়ক উত্তম কুমারের বাড়ি। তোপচাঁচি লেকের যে টিকিট কাউন্টারটা আছে, তার সামনেই আছে বাঙালির হৃদয় সম্রাট, বাঙালির আইকন মহানায়ক উত্তম কুমারের বাগান বাড়ি। আমরা এখন সেইটা দেখতে যাব, আসুন আমাদের সঙ্গে। লোহার গেটটা পেরিয়ে ভেতরে পা রাখতেই মনে হবে যেন সোজা চলে এসেছি 1960 বা 70-এর দশকে। এই সেই ঐতিহাসিক বাংলো যেখানে একসময় পা রাখতেন মহানায়ক উত্তম কুমার। ঢুকতেই রয়েছে একটি গাড়ি বারান্দা, যা পেরিয়ের দরজার ভাঙা কাঁচ দিয়ে চোখ রাখলেই দেখা যাবে ছড়িয়ে ছিটিয়ে অবহেলাতে পড়ে থাকা কিছু আসবাবপত্র, যারা আজও ওই সোনালী সময়ের স্মৃতিকে আঁকড়ে রেখেছে। তোপচাঁচি লেকের ঠিক পাশেই এই পুরনো বাংলোটি আজ সময়ের নিয়মে কিছুটা জীর্ণ, কিন্তু এর দেয়ালে আজও ছড়িয়ে রয়েছে টলিউডের সোনালী যুগের ইতিহাস। এই যে বাড়িটা দেখছেন, এটা কোনো সাধারণ বাড়ি নয়। এটার সঙ্গে মহানায়ক উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে রয়েছে। শহরের ব্যস্ততা থেকে দূরে এখানে মাঝে মাঝে উনি সময় কাটাতে আসতেন। 1960-70 দশকে যে সময়ে বাংলার স্বর্ণযুগ ছিল সিনেমার, সেই সময় উনি প্রায়ই এখানে আসতেন। এই বাড়িটা দেখছি না, মন খারাপ হয়ে যাচ্ছে। মানে কোনো মেনটেনেন্স নেই, কাঁচের জানলা ভাঙা, দরজা ভাঙা, ভেতরে আসবাবপত্রগুলো কেমন আগোছালো হয়ে পড়ে রয়েছে। জাস্ট বাইরেটা একটু রং করা হয়েছে। কষ্ট হচ্ছে যে একসময় আমাদের বাংলার মহানায়ক উত্তম কুমারের বাড়ি বলে এটা পরিচিত, সেটার প্রতি আমার মনে হয়নি যে কোনো মর্যাদা দেওয়া হয়েছে। বাংলা সিনেমার নীরব একটা যুগের সাক্ষী এই বাড়ি। ভাবুন তো একবার, চারপাশে শুধু জঙ্গল আর নীরবতা, লেকের জলে হালকা ঢেউ, আর এক কোণে দাঁড়িয়ে আছেন মহানায়ক স্ক্রিপ্ট হাতে। হয়তো নতুন কোনো চরিত্রের কথা ভাবছেন। লোকের কাছে শুনেছি মাঝে মাঝে উনি হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে যেতেন। এখানকার শোভা সত্যি অতুলনীয়। এগুলো হলো সেই সময়ের গ্যারেজ, যেখানে রাখা থাকতো মহানায়কের গাড়ি। সময়ের নিয়মে এখন জীর্ণপ্রায় রূপ নিয়েছে, যদিও বর্তমানে এই বাড়িটির মালিকানা হস্তান্তর হয়ে গেছে। এই বিশাল বাগান বাড়িটির চারিদিকে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সময়কার অনেক স্মৃতি। প্রকৃতির মাঝে এই বাড়িটি যেন বাংলার চলচ্চিত্রের স্বর্ণযুগের এক নিঃশব্দ দলিল, যেখানে এসে প্রতিটি গর্বিত বাঙালির দৃষ্টি একবার হলেও থমকে যাবে। আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি দেখা শেষ হলো। একটা ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখন
পরবর্তী স্পটের দিকে যাচ্ছি। পরবর্তী স্পট আমাদের ভাতিন্ডা ফলস। এখান থেকে অনেকটা দূর আমাদের এখন যেতে হবে। তো চলুন, রাস্তায় যেতে যেতে কথা হবে। চলুন ভাতিন্ডা ফলস। আমরা এখন চলেছি জিটি রোড ধরে। এই রাস্তার ধারে অনেক খাবার হোটেল রয়েছে, আপনারা চাইলে যে কোনো একটিতে মধ্যাহ্ন ভোজন সেরে নিতে পারেন। তোপচাচি থেকে ভাটিন্ডা যাওয়ার পথে এই রেংলা পাঞ্জাব হোটেল, এখানে এখন দুপুরে লাঞ্চ করব। প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের, কারণ 3টে বেজে গেছে। হ্যাঁ, সেই সকালবেলা খেয়েছি, তারপরে বেরিয়েছি। তো আমরা এখন লাঞ্চ করতে এখানে ঢুকবো। আচ্ছা, দাম এবং খাবারের কোয়ালিটি আমরা পরে জানাচ্ছি। আমাদের লাঞ্চ হয়ে গেল। চিকেন বিরিয়ানি খেয়ে আমরা বেরোলাম। এখানকার চিকেন বিরিয়ানিটা একদম অন্যরকম, মানে বাঙালির মুখে রুচবে না। মানে প্রচণ্ড স্পাইসি, হেভি ঝাল, মানে পুরো লাল লাল রঙের। আর মাংসগুলোকে এত ফ্রাই করেছে, পুরো শক্ত চামড়ার মতো লাগছে। আলুটা তো আমি মানে কাটতেই পারিনি। এটাগুলো 220 টাকা করে নিল এক প্লেট। পেট ভরানোর জন্য এই হোটেলটা ঠিক আছে, তবে আমি রেকমেন্ড করবো না এখানে খেতে আসার জন্য। এই যে টাকা আমাদের বিল হয়েছে, অন্য কোনো জায়গায় আরও ভালো কিছু খেতে পারতাম। জিটি রোডের ধারে এই ধাবাটা রংলা পাঞ্জাব হোটেল। দুপুরের খাওয়া দাওয়া শেষে এবার আমরা এগিয়ে চলেছি ভাটিন্ডা ফলসের পথে। ভাটিন্ডা ফলস তোপচাচি লেক থেকে প্রায় 47 কিলোমিটার দূরে, আর যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা মতো। আমরা ভাতিন্ডা ফলসের খুব কাছেই চলে এসেছি। রাস্তা খুব খারাপ, 3 হাত দূরে দূরে একটা করে করে বাম্পার। বলতে গেলে লাফাতে লাফাতে যাচ্ছি আমরা। অবশেষে ভাতিন্ডা ফলস এলাম। বহুক্ষণ জার্নি করে সেই তোপচাচি থেকে একদম কোমর পুরো ব্যথা হয়ে গেছে। যাই, সিঁড়িগুলো দিয়ে নেমে ওই ফলসের কাছে যেতে হবে। যদিও এখন জল অল্প, অন্ধকার হয়ে এসছে, সূর্যটা ডুবছে। অসাধারণ সিন। ফলসের দিকে যাই আমরা, আসুন। প্রকৃতির অপরূপ শোভা দেখে যেখানে চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের ভাতিন্ডা ফলসের সামনে। একটা অসাধারণ দৃশ্য। আমরা এখন এসেছি ধানবাদ ট্যুরের সব থেকে একটা উল্লেখযোগ্য জায়গা ভাটিন্ডা ফলস। হ্যাঁ, কিন্তু আসতে খুব কষ্ট হয়েছে, কি বলো? দারুণ কষ্ট। মানে গোটা টোটোটা প্রায় লাফাতে এসছে। মানে রাস্তাঘাট খুব খারাপ, খুব খারাপ, খুবই খারাপ। বাচ্চা এবং বয়স্কদের খুব কষ্ট হবে। একদম। এইটাই যা কষ্ট, কিন্তু সেই কষ্টের পরে এই জায়গাটা আসার পরে যে অনুভূতি, যে আনন্দ, সেটা বলে প্রকাশ করা যাচ্ছে না। আর একটু আলো থাকলে ভালো হতো। আমরা খুব একদম মানে শেষ বেলায় এসে হাজির হয়েছি, কি বলো? একদম শেষ বেলা, আলো প্রায় পড়ে আসছে, সূর্য অস্ত যাচ্ছে। মানে জাস্ট তোমার মন খুশি হয়ে যাবে দেখে। যদিও এখন জল অল্প, কারণ বর্ষাকাল এলে এটা পুরো একদম উপচে পড়ে। বর্ষাকালে আসলে আপনারা এই ফিলিংসটা পাবেন, কিন্তু এখনও যা জল পড়ছে, মানে আমাদের দেখে মানে মন খুশি হয়ে গেছে। এই কষ্ট ভুলে গেছি পুরো। ধানবাদ থেকে এখানকার দূরত্ব প্রায় 14 থেকে 15 কিলোমিটার। এই জলপ্রপাতটা, মানে ভাতিন্ডা জলপ্রপাতটা দামোদরের একটা উপনদী কাতরি নদী। এই কাতরি নদীর ওপর এটা সৃষ্টি, মানে কাতরি নদীর জল থেকেই এই জলপ্রপাতটা সৃষ্টি। আপনারা যদি বর্ষাকালে এই জায়গায় আসেন, তবে একটা ব্যাপারে খুব সাবধান, কারণ এই জায়গাটা তখন খুব স্লিপারি হয়ে থাকে। মানে যারা ব্লগিং করবেন কিংবা সেলফি তুলতে আসবেন, তারা একটু সাবধানে চলাফেরা করবে, নাহলে পরে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা বস 100%। তবে বাদবাকি দৃশ্য বস একদম বিন্দাস, মানে দিল একদম গার্ডেন হয়ে যাবে। ভাটিন্ডা ফলস দেখতে দেখতে অন্ধকার নেমে এসেছে, এবার ফেরার পালা।
পাশেই চোখে পড়বে দুটি মন্দিরের, যার মধ্যে একটিতে আছে গণেশ এবং দেবী মনসার একটি মূর্তি, আর তার পাশেই রয়েছে একটি নন্দী মহারাজের মূর্তি সহ একটি শিবের মন্দির। চাইলে সেগুলোই আপনারা দেখে নিতে পারেন। সময়ের অভাবে আমরা আরও দুটি জায়গা যেমন রামরাজ মন্দির ও উশ্রী ওয়াটারফলস যেতে পারলাম না। ভবিষ্যতে আমরা আবার এখানে এলে অবশ্যই সেগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা ধানবাদ ভ্রমণটি দুদিন ধরে করছি। আপনারা চাইলে সকালে এসে একটা অটো বা গাড়ি ভাড়া করে সবকিছু ঘুরে আবার বিকেলের ট্রেন ধরেই ফিরে যেতে পারেন। তবে সেক্ষেত্রে বিকেলে ফেরার জন্য কিছু ট্রেনের নাম ও তাদের সময়সূচি আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তবে আপনারা যদি আমাদের দেখানো অফবিট জায়গাটি দেখতে চান তাহলে আমরা বলবো আপনারা দুদিনের প্ল্যান করুন। এবার আসি খরচের কথাতে। আমাদের প্রথম দিনের খরচের ধারণা আপনাদের দেওয়া যায়। কলকাতা থেকে ধানবাদ আসতে ট্রেন ভাড়া 3 জনের 600 টাকা, হোটেল ভাড়া একদিনে 1550 টাকা, গাড়ি ভাড়া একদিনে অটো বাবদ 1500 টাকা, আর গাড়ি নিলে আনুমানিক 2200 থেকে 3000 টাকা। খাওয়ার খরচ প্রতিদিন জনপ্রতি আনুমানিক 500 টাকা ধরে সর্বসাকুল্যে 1500 টাকা, এন্ট্রি ফিস বাবদ 100 টাকা, আর অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে আনুমানিক 6000 থেকে 7500 টাকা মতো লাগবে। এখন আমরা হোটেলের পথে ফিরবো। কাল আমরা যাব এখানের একটি অফবিট জায়গা, যেটা দেখার জন্য পরের পর্বটি একদম মিস করবেন না। আর ততক্ষণ দেখতে থাকুন হ্যাংলামো ফুড অ্যান্ড ট্রাভেলস, আর আমরাও ঘুরতে থাকি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।